দোকানে সোনার দাম দেখতে গেলে মাঝে মাঝে তো আমাদের মাথা ঘুরে যায়, তাই না? মনে হয় এই সংখ্যাগুলো আসছে কোত্থেকে। কিন্তু আসল কথা হলো, প্রতিটি প্রাইস ট্যাগের পেছনে একটা দারুণ আন্তর্জাতিক গল্প লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই গল্পটাই ভাঙব, কিভাবে ঠিক করা হয় সোনার এই আকাশ ছোঁয়া দাম। শুধু একবার বাংলাদেশের একটা জুয়েলার্সের এই দামের তালিকাটা দেখুন। 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, প্রত্যেকটার দাম আলাদা, আর সংখ্যাগুলো কি অদ্ভুত রকমের নির্দিষ্ট। যেমন ধরুন, 22 ক্যারেট সোনার দামই প্রতি ভরিতে 2,34,000 টাকারও বেশি। ভাবা যায়? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই দামগুলো ঠিক করছেটাকে? এইটাই তো আজকের আলোচনার মূল প্রশ্ন। দোকানে যে আমরা একটা ফাইনাল দাম দেখি, এর পেছনের প্রক্রিয়াটা আসলে কি? চলুন একদম গোয়েন্দার মতো ধাপে ধাপে এর রহস্যটা সমাধান করা যাক। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে আমাদের স্থানীয় বাজার থেকে। চলুন আগে বাংলাদেশের হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। দামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ক্যারেট। মানে ক্যারেট হলো সোনার পিউরিটি বা খাঁটি হওয়ার একটা মাপ। যেমন 22 ক্যারেট মানে হলো এতে 22 ভাগ সোনা আর বাকি 2 ভাগ অন্য কোনো ধাতু মেশানো আছে। সোনা যত খাঁটি, মানে ক্যারেট যত বেশি, দামও তত বেশি। সিম্পল হিসাব। এরপর আসে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ভরি। সারা পৃথিবীতে যখন গ্রাম বা আউন্স দিয়ে সোনা মাপা হয়, আমাদের এখানে মানে বাংলাদেশে চলে ভরি। এই ভরি কিন্তু আমাদের একেবারে নিজস্ব একটা ঐতিহ্যবাহী মাপ, যা স্থানীয় বাজারকে বিশ্ববাজার থেকে আলাদা করে। আর এই যে সংখ্যাটা দেখছেন, 11.664 গ্রাম, এটাই হলো পুরো রহস্যের একটা চাবিকাঠি। মনে রাখতে হবে, 1 ভরি মানে ঠিক 11.664 গ্রাম। এই ছোট্ট সংখ্যাটা দিয়ে কিন্তু আমরা স্থানীয় বাজার থেকে বিশ্ববাজারে একটা ব্রিজ তৈরি করতে পারব। এখন এই তথ্যটা বেশ মজার, তাই না? একটা জুয়েলার্সের ওয়েবসাইটে সাফ বলা আছে যে সোনার দাম তারা নিজেরা ঠিক করে না, এটা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তার মানে দেশের সব দোকানে কিন্তু একই সমিতির ঠিক করে দেওয়া রেটেই সোনা বিক্রি হওয়ার কথা। তাহলে পরের প্রশ্নটা তো চলেই আসে, যদি স্থানীয় দোকানদাররা জুয়েলার্স সমিতি থেকে দাম পায়, তাহলে এই সমিতির সংখ্যাগুলো পায় কোত্থেকে? আকাশ থেকে তো আর দাম ঠিক করা হয় না, তাই না? এর উত্তর খুঁজতে আমাদের একটু দেশের বাইরে তাকাতে হবে। আর এইখানে আমরা ঢুকে পড়ছি গ্লোবাল গোল্ড মার্কেটে। এটা এমন একটা বিশাল বাজার যা কখনো ঘুমায় না। সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা ধরে এখানে সোনা কেনা বেচা চলে। আর সারা পৃথিবীর জন্য সোনার একটাই দাম ঠিক হয়। পার্থক্যটা দেখুন, আমাদের এখানে টাকায় আর ভরিতে হিসাব, আর গ্লোবাল মার্কেটে US ডলারে আর ট্রয় আউন্সে। দুটো যেন 2 ভিন্ন গ্রহের ভাষা। এই দুটোকে এক করাটাই তো আসল চ্যালেঞ্জ। এই যে দেখছেন, $4,598, এটাই হলো সেই গ্লোবাল দাম। এটাকে বলে স্পট প্রাইস, মানে এই মুহূর্তে সোনার দাম এটাই। আর এটা কিন্তু বরফের মতো জমে থাকে না, বরং শেয়ার বাজারের মতো প্রতি সেকেন্ডে বদলাতে থাকে। এই স্পট প্রাইস জিনিসটা হলো পৃথিবীর যে প্রান্তেই থাকা হোক না কেন, সোনা কেনার বেস প্রাইস কিন্তু এটাই। মানে সব হিসাব নিকাশের শুরু হয় এই একটা আন্তর্জাতিক সংখ্যা থেকে। বেশ, তাহলে আমাদের হাতে এখন দুটো পাজলের টুকরো আছে। একটা হলো আমাদের দেশের টাকা প্রতি ভরির দাম, আর অন্যটা হলো ডলার প্রতি আউন্সের গ্লোবাল দাম। এবার চলুন দেখি এই দুটোতে কিভাবে জোড়া লাগানো হয়। এই যে পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সোজা সাপটা। 1. গ্লোবাল মার্কেটে ডলার আর আউন্সের দাম ঠিক হলো। 2. আমাদের জুয়েলার্স সমিতি সেই দামটা সবসময় ফলো করে। 3. তারা ওজন আর কারেন্সি কনভার্ট করে, মানে আউন্সকে বানায় ভরি আর ডলারকে বানায় টাকা। আর সবশেষে সেই দামটাই চলে আসে আমাদের স্থানীয় জুয়েলারি শপের প্রাইস ট্যাগে। কি দারুণ একটা সিস্টেম, তাই না? তার মানে শুধু ডলার থেকে টাকা আর আউন্স থেকে ভরিতে আনলেই কাজ শেষ না, এর সাথে যোগ হয় ক্যারেট অনুযায়ী দামের অ্যাডজাস্টমেন্ট, আর একদম ফাইনালি এর ওপর বসে সরকারি ট্যাক্স আর দোকানের নিজস্ব ফি বা লাভ। এই সব কিছু মিলেই কিন্তু ফাইনাল প্রাইসটা তৈরি হয়, যেটা আমরা দোকানে দেখি। তাহলে একটা সাধারণ প্রাইস ট্যাগ থেকে শুরু করে আমরা কোথায় চলে এলাম? বিশ্ব অর্থনীতি, ডলার, আউন্স, একটা ছোট্ট দামের পেছনে কত বড় একটা গল্প লুকিয়ে থাকে, তাই না? চলুন এক নজরে দেখে নিই আমরা কি জানলাম। প্রথমত, সোনার দাম আসলে একটাই, যেটা ঠিক হয় গ্লোবাল মার্কেটে। দ্বিতীয়ত, আমাদের দেশের দামটা সেই গ্লোবাল দামেরই একটা লোকাল ভার্সন। আর ভরি বা জুয়েলার্স সমিতির মতো জিনিসগুলোই এই গ্লোবাল আর লোকালকে একসুতোয় বাঁধে। তার মানে একটা সোনার কানের দুলের দামের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতি, আমাদের দেশের নিয়মকানুন, এমনকি আমাদের ঐতিহ্য। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
যখন এক টুকরো সোনার দিকে তাকানো হয় তখন কি আমরা শুধু একটা স্থানীয় ঐতিহ্য বা সম্পদ দেখি, নাকি এমন একটা গ্লোবাল কারেন্সি দেখি যা কোনো দেশের সীমানা মানে না? সম্ভবত উত্তরটা হলো দুটোই সত্যি।